আজ ভিন্নভাবে উপস্থাপন করছি। আসলে ভিডিও করা এবং ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, আপলোড দেওয়া এসব কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ওই কাজগুলি ঠিক মতো সময় মতো না করলে ভালোই লাগে না। যদিও চ্যানেলটা একেবারেই ছোট, আজ ৩ বছর যাবৎ বড় হচ্ছে না। আসলে আমি ওই রকম তেমন কিছু জানিও না। নিজে ভিডিও করি, নিজেই ভয়েস দেই, এডিট করি, আপলোড দেই, সবকিছু নিজে নিজে করি। কোনো জায়গায় ঠেকে গেলে তখন পার্থকে একটু জিজ্ঞাসা করি। এই কারণেই হয়তোবা ভিডিওর কোয়ালিটি ভালো হয় না বা কোনো জায়গায় কোনো সমস্যা, এই জন্যই মনে হয় চ্যানেলটা বড় হচ্ছে না। এখন তো জুলাই মাস চলে, জুলাইয়ের 11 তারিখে আমার চ্যানেল খুলছিলাম। পুরা 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সেই ছোটই রয়ে গেছে, বড় আর হচ্ছে না। তো যারা ভিডিও দেখে তারা তো আসলে আধুনিক ছেলে মেয়েরা দেখে, আমি তো ওইসব কিছু জানি না। নিজে যা জানি একটু সময়টা ব্যয় করার জন্য, সময়টা ভালোভাবে কাটানোর জন্য একটা চ্যানেল খুলছিলাম। নিজে যা জানি তাই করছি, তেমন উন্নতি হচ্ছে না। তারপরও যাই হোক, আপনারা যারা দেখছেন আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আর আপনারা যে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন, আপনাদের কমেন্টস গুলি দেখে আমি অনুপ্রাণিত হই। আমার কাছে খুব ভালো লাগে, কাজ করার শক্তি এবং সাহস পাই। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে, আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এবার চলুন দেখি গতকাল কি কি রান্না করেছিলাম। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং ভয়েস দেব। ভিডিওটা আগেই এডিট করে রেডি করে রেখেছি, চলুন। আগেই সব রেডি করে রেখেছি, এখন রান্না বসিয়ে দিলাম। অল্প কয়টা চিংড়ি মাছ সরিষার তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে। বরবটি, চিংড়ি মাছ দিয়ে কালিজিরা ভর্তা করব। এখন সকালবেলা, আজ শুক্রবার, রান্নার তেমন তাড়া ছিল না, কিন্তু উনি বাড়ি যাবেন, 10টা-11টার দিকে বের হবেন। তাই আমি রান্না করে দুপুরের খাবারটা দিয়ে দেব। তাই ঝোল জাতীয় কিছু রান্না করব না, কালিজিরা ভর্তা করব আর লইট্টা মাছ রান্না করব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন দিলাম কালো জিরা। কালো জিরাটাকে নেড়ে চেড়ে শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নেব। পুড়ে যেন না যায় সেটাও একটু খেয়াল রাখবো। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একটা চিংড়ি মাছ কড়াইতে লেগেছিল, একসাথে উঠিয়ে নিলাম। অল্প করে সরিষার তেল দিয়েছি, একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। রসুনটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। অল্প একটু খোসা রয়ে গেছে রসুনের, এটা ফেলে দেব। স্বাদ মতো লবণ দিলাম, কাঁচামরিচ দিয়েছি প্রথমে, এরপরে বরবটি দিয়ে দিলাম। তেলে প্রথমে লবণ দিয়েছি, কাঁচামরিচ আর বরবটি দেওয়ার সাথে সাথে তেলটা যেন ছিটকে না যায়, তার জন্যই নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে রেখে এখন লইট্টা মাছের মশলাটা মেখে নেব। মাঝারি সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দেব। এবার হাতটা ধুয়ে ভালোভাবে মশলাটাকে কষলিয়ে নেব। গত 2-3 দিন আগে লইট্টা মাছ রান্না করেছিলাম, তখন আমার একজন প্রিয় মানুষ, ওনার নাম মল্লিকা ঘোষ, শিলিগুড়ি থেকে, উনি লিখেছেন, মাসিমা আমি লইট্টা মাছ মশলা কষিয়ে রান্না করি, ওভাবেও খুবই চমৎকার হয়। তখনই আমি ভেবে রেখেছি আবার কোনো সময় লইট্টা মাছ আনলে ওভাবেই রান্না করব। তাই আজ মল্লিকা মার কথা মতোই রান্না করব।
লইট্টা মাছগুলো একেবারে তাজা এবং ফ্রেশ। লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কাঁচামরিচ আর বরবটি খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা 2টা পেঁয়াজ দেব। বরবটি আর কাঁচামরিচের সাথে পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হলেই নামিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন পাটার উপর নিয়ে নেব। লইট্টা মাছ বসাবো। তেল গরম হলে মাখানো মশলাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব, কিন্তু জল দেব না, কারণ এখানে বেশি পরিমাণে পেঁয়াজ আছে, এমনিতেই জল বের হয়ে যাবে। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। মনে মনে মল্লিকা মার কথা শুধু ভাবছি। মল্লিকা মা বলেছিলেন মশলা কষিয়ে রান্না করতে। সেইভাবে হচ্ছে কিনা জানি না, উনি আরো কি কি মশলা দেন তাও আমার জানা নাই। তো আমি লইট্টা মাছে যা মশলা সবসময় ব্যবহার করি শুধু ওটাই দিয়েছি। লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ, পেঁয়াজ, রসুন। এই মশলা দিয়ে সবসময় রান্না করি, তাই এই মশলাটাই দিয়েছি। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এখন লইট্টা মাছ দিয়ে দেব। এবার সাথে সাথে নেড়ে চেড়ে মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দেব, কারণ মাছ যখন সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে নাড়ানো যাবে না। খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে। বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। লইট্টা মাছের রান্নাটা একটু মাখো মাখো রাখবো, বেশি শুকাবো না। ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ রান্না হোক। এই সুযোগে আমি ভর্তাটা পিষে নেব। এখন নিচ্ছি চিংড়ি মাছ, কালো জিরা, রসুন। এবার সব মিলিয়ে একসাথে বেটে দারুণ একটা ভর্তা করে নেব। কালো জিরা ভর্তা উনি খুব পছন্দ করেন, তাই ভাবলাম অনেক দূরে যাবেন, ঝোলের কিছু না রান্না করে একটু কালো জিরা ভর্তা করে দেই। বাসা থেকে রওনা দিলে 3 ঘন্টার ভিতরেই ঠাকুরের আশীর্বাদে বাড়ি গিয়ে পৌঁছে যাবেন। ভাত তরকারি ভালোই থাকবে। খুব সুন্দর মতো ভর্তা পিষে নিলাম, উঠিয়ে নিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। এদিকে লইট্টা মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে ফালি করা কয়েক পিস কাঁচামরিচ দেব, আর সামান্য করে একটু ধনিয়া পাতা দেব। এটা হলো বিলাতি ধনিয়া পাতা। আমার টবে 2টা গাছ ছিল, ওখান থেকে 3টা পাতা উঠিয়ে আনলাম। লইট্টা মাছে কুচানো ধনেপাতা দিলে খুব ভালো লাগে। রান্না শেষ, ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। গতকাল আপনাদেরকে বলেছিলাম আমার ছোট বোন মমতা রয় আমাদের জন্য আম কিনতে টাকা পাঠিয়েছে। আমার বোন এমপিওভুক্ত হাই স্কুলের টিচার, আর ওর বর সরকারি প্রাইমারি স্কুলের হেড টিচার। অনেক নিষেধ করা সত্ত্বেও ও টাকা পাঠিয়েছে। তো গতকাল সন্ধ্যার সময় উনি এই আমগুলি এনেছেন, হাড়িভাঙ্গা আর আম্রপালি। এখানে 12 কেজি আম। আম্রপালি আমগুলো দেখতে খুবই পোক্ত লাগছে। এমন সময় আম্রপালি আম পাকে। ঠিক এরকম সাইজের আম আমাদের গাছে ধরে। মনে হচ্ছে যেন আমাদের গাছ থেকে পেড়ে এনেছি। ঠিক আমগুলি দেখতে এরকমই লাগতো। আগে যখন আমরা বাড়িতে ছিলাম, যখন গাছ লাগিয়েছিলাম, গাছ লাগানোর কয়েক বছর পর পরে এরকম আম ধরেছিল। এখন তো আমরা বাড়িতে থাকি না, আর পাকা আম ভাগ্যে জোটে না। প্রতি বছরে বাড়িতে গেলে তখন কাঁচা আম নিয়ে আসি। একবার পাকা আম আনবো বলে কাঁচা আম আর আনি নাই, আমগুলি পাকার জন্য রেখে দিয়েছি। এরপরে মাঝে মাঝে আমি ফোন করে খবর রাখছি আমগুলি গাছে আছে কিনা। তো আম গাছেই ছিল। আম যখন পেকেছে এমন টাইমে আমি বাড়ি যাব। আমি বলেছিলাম আগামীকাল আমি বাড়ি আসব। সৃষ্টিকর্তার কি দয়া হলো জানি না, আগের রাতেই আমগুলি চড়ে নিয়ে গেছে। বাড়ি গিয়ে আমি গাছে আম না দেখে খুবই দুঃখ পেয়েছিলাম। যদিও আমরা অনেক আম কিনে খাই, তারপরও আমার গাছের আম। একটা আম যদি আমার জন্য রেখে যেত, তারপরও আমি মনকে বুঝাতে পারতাম।
একটা আমও রাখি নাই। পরদিনই আমি বাড়ি থেকে ঢাকায় চলে আসছি। এরপর থেকে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন পাকার জন্য আম রেখে আসবো না। বড় সাইজের একটা হাঁড়ি ভাঙা আম কেটে 2টা রুটি দিয়ে ওনাকে দিয়ে দিলাম। উনি খেয়ে দিয়ে রেডি হয়ে গেলেন। আমি কাপড় চোপড় সব আগেই রেডি করে রেখেছি। ভাত তরকারি বক্সে ঢুকিয়ে ঠান্ডা হলে পলিথিন মুড়িয়ে ভালোভাবে ব্যাগে ঢুকিয়ে দিলাম। এর উপরে কাপড় চোপড়গুলি দিয়ে দিলাম। এই মানুষটা একটু শান্তিতে বসে থাকতে পারে না। বারবার নিষেধ করেছি বাড়িতে যাওয়ার দরকার নাই, তারপরও উনি বাড়িতে যাবেন, নিজের হাতে বীজ বপন করবেন এবং পরবর্তীতে 1 মাস পরে গিয়ে রোয়া লাগাবেন। আমি কতবার বলেছিলাম সঞ্জয় আছে বাড়িতে, সঞ্জয় যখন সব ঠিক করে দিয়েছে, ও আছে বাড়িতে, তুমি যাওয়ার দরকার নাই, ওকে বললেই ও সব করে দিবে। তারপরে উনি বলছেন না আমি যাব। আসলে বসে থাকতে থাকতে এক জায়গায় বিরক্ত চলে আসে। আমি তো ঘরে সারাদিন অনেক কাজ করি, ওনার তো তেমন কোনো কাজ নাই, শুধু 2 বেলা হাঁটাহাঁটি, ব্যায়াম, খাওয়া আর বসে বসে টিভি দেখা, মোবাইল দেখা, গান শোনা, এসব কারণেই মনে হয় কোনো জায়গায় যাওয়ার একটু সুযোগ পেলে আর বসে থাকতে ইচ্ছে করে না। তো উনি বের হয়ে যাচ্ছেন। 2-3 দিন পরে ঠাকুরের আশীর্বাদে আশা করি সুস্থভাবে বাসায় ফিরবেন। ওনাকে এগিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। এরপর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন আপনাদের নামগুলি বলবো। আজ আপনাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না, অনেক দুঃখিত। আসলে উনিও বাসায় নাই। আর পার্থ বলছে মা ছুটির দিন আমরা মা ছেলে একসাথে খেয়ে নেব। তো আজ বলছিল আচ্ছা ঠিক আছে একটু ভিডিও করি। ও বলছে না মা ভিডিও করার দরকার নাই, আপনি মুখে এমনিই বলে দিবেন তরকারিটা খুবই চমৎকার হয়েছে। মল্লিকা মাকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। মল্লিকা মা বলেছিলেন লইট্টা মাছ মশলা কষিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করে। আসলে ওভাবে রান্না করেছিলাম, এত যে চমৎকার হয়েছে তরকারিটা। এবার আমি লইট্টা মাছ সব সময় এভাবেই রান্না করব। এই রান্নাটা সবচেয়ে সেরা হয়েছে। ছোটকাল থেকে যতদিন লইট্টা মাছ রান্না খেয়েছি আজকের মতো এত চমৎকার কোনো দিন হয় নাই। যাই হোক, গত 48 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আমি এখন যাদের নাম বলবো আপনারা প্রায় সবাই এক একজন 4 বার 5 বার 6 বার 7 বার করেও কমেন্টস করেছেন। আমি সবার কমেন্টসের রিপ্লাই দিয়েছি। তো এখন বলছি আপনাদের নামগুলো। 48 ঘন্টায় যারা কমেন্টস করেছিলেন, প্রথমেই কমেন্টস করেছিলেন রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শিখা সিনারয় কলকাতা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, অর্পিতা মজুমদার ইন্ডিয়া থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, সুমন্তরা সেনাপতি, সাথী দাস, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, আসমা বেগম কানাডা থেকে, নীলপরি হোমমেড ফুড কুকিং, অনিমা বোস রাঁচি থেকে, রানু বেগম ইতালি থেকে, দেবজানী গাঙ্গুলি লাইলি সিলেট থেকে, বার্সেলোনা স্পেন থেকে, শায়লা মিতা, অনুরাধা সাহা, এন ঘোষ কলকাতা থেকে, নির্মলা দেওরি, কাবেরী রয়, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, শিখা মজুমদার কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, মৌসুমী সরকার দোলনা টাঙ্গাইল থেকে, সুমিতা দে আসাম থেকে, রিমি সুলতানা, মীরা রয়, রতন রয় খাগড়াছড়ি থেকে, মমতা রয় মাইজদি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনাদের কমেন্টসগুলি দেখে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ পাই এবং কাজ করার শক্তি ও সাহস পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।